রাতের বেলা একটা রিকশায় চেপে অনিক ও তার স্ত্রী সুমন ও ছেলে বিল্টুকে নিয়ে জঙ্গল সংকীর্ণ পথ দিয়ে বহুদিন পর নিজের গ্রামের বাড়ি যাচ্ছে। ওর গ্রামের নাম চণ্ডীতলা, যা ওদের বর্তমান বাসস্থানের থেকে অনেকটাই দূরে অবস্থিত। আজ প্রায় 10 বছর হয়ে গেল অনিক গ্রামের বাড়ি আসেনি। বৈশাখ মাসের প্রচণ্ড গরমে কলকাতা যেন উত্তপ্ত আগ্নেয়গিরি হয়ে থাকে, তাই দুদিনের ছুটি কাটাতে গ্রামের বাড়ি যাওয়া। দেখছো অনিক, চারপাশে কেমন ঝোপ জঙ্গলের গুমোট অন্ধকার ছড়িয়ে রয়েছে। তার উপরে পথে একটাও মানুষজন নেই, কোনো দোকানপাট বাড়িঘর কিছুই নেই। আসলে ও পাশে পিছিয়ে রাস্তা দিয়ে গেলে আরো সময় লাগতো, তাই এই পথ দিয়ে আপনাদের নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি চলো তো তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। এই তো বাবু। এরপর রিকশাটা নিজের গতিতে চলতে লাগলো। অনিক ও সুমনা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে দুই পাশের কালো জঙ্গল দেখতে লাগলো। বিল্টু রিকশায় উঠেই ঘুমিয়ে পড়েছিল। রিকশাটা চলতে চলতে আচমকে একটা ব্রেক মেরে থেমে গেল। কি হলো, থেমে গেলে যে? বাবু, আপনারা ওই শব্দটি শুনতে পাননি? কোন শব্দ? নুপুরের শব্দ। কথাটা শোনা মাত্র সুমনার বুকের ভেতরটা একটা চাপা ভয় খেলে গেল। সুমনার মনে পড়ে গেল টিভিতে দেখা বা গল্পে শোনা সেই ভৌতিক নুপুরের শব্দের কথা। সুমনা একবার আশেপাশে তাকিয়ে দেখল, কোথাও কেউ নেই, চারপাশ নিস্তব্ধ। কেবল পথের ধারের ঝোপ থেকে ঝিঝির ডাক ভেসে আসছে। কোথায়? আমি তো কোনো শব্দ শুনতে পাইনি। এই তোমার মতলবটা কি বলো তো? নতুন লোক পেয়ে মাঝ রাস্তায় রিক্সা থামিয়ে আমাদের লুট করার চিন্তা করছো নাকি? বলে যাও না কিন্তু, আমিও এই গ্রামেরই ছেলে, বেশি চালাকি করলেই। না না বাবু, এসব আপনি কি বলছেন? আমি সত্যি ওই শব্দটা শুনতে পেয়েছি। ওই তো ওই দিক থেকে আসছে। কথাটা বলে লোকটা বাঁ দিকে ইশারা করল, তারপর বলল, আপনারা একটু বসুন, আমি একবার দেখে আসছি। এই বলেই লোকটা রিক্সা ছেড়ে নেমে পাশের ঝোপের আড়ালে মিলিয়ে গেল। এরপর ওভাবেই চুপচাপ খানিক্ষণ কেটে গেল। তারপরেও যখন লোকটা এলো না, তখন সুমনা বলল, এই অনিক, লোকটা তো এখনো এলো না। আমার কিন্তু ওর গতি প্রকৃতি খুব একটা ভালো ঠেকছে না। কথাটা বলেই সুমনা ওর হাত ঘড়িটার দিকে তাকালো, আর সাথে সাথে অবাক হয়ে গেল। দেখলো ওর হাত ঘড়িটার কাঁটাগুলো চলছে না, কিন্তু ও যে কালকেই ঘড়িটা ঠিক করে এনেছিল, তাহলে আজকের মধ্যে কি করে খারাপ হয়ে গেল? কটা বাজলো গো? সুমনা কিছু বলতে যাবে তার আগেই একটা ভয়ানক কাণ্ড ঘটে গেল। হঠাৎ ওপর থেকে একটা লাল তরলের ফোঁটা এসে পড়ল ঘড়ির কাঁচের উপর। অনিক, ফোনের ফ্ল্যাশটা একটু এদিকে মারো তো। অনেক পকেট থেকে ফোনটা বার করে ফ্ল্যাশ লাইট অন করে সুমনার ঘড়ির উপর মারতেই ওদের দুজনের বুকটায় কেঁপে উঠল। ঘড়ির কাঁচের উপর যে এক ফোঁটা লাল তরল পড়েছে, সেটা আর অন্য কিছু নয়, টাটকা একটা রক্তের ফোঁটা। রক্ত আবার কোত্থেকে এলো? যেন অনেকের প্রশ্নের উত্তরেই উপর থেকে আরো একটা জিনিস সুমনার কোলের উপর এসে পড়ল। একটা কালো কাকের কাঁটা মাথা, যার গলার থেকে লাল রক্ত গড়িয়ে পড়ছে। তাই দেখে সুমনা একটা আর্তনাদ করে উঠল। অনিক, কি কি হচ্ছেটা কি এখানে? দাঁড়া, ওটা আগে ফেলে দিই। এই কথা বলে অনেক যেই ওর ফোনের সাইডটা দিয়ে ফেলে দিতে যাবে, তখন হঠাৎ সেই কাঁটা কাকের মাথার চোখটা খুলে গেল। ফোনের ফ্ল্যাশের আলোয় ওরা দেখল কাকের চোখটা ঘন লাল, আর সেটা একভাবে তাকিয়ে রয়েছে সুমনার দিকে। আর তারপরে কাকের মাথাটা ওর কালো ঠোঁট ফাঁক করে কর্কশ্বরে ডেকে উঠল। সুমনা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, অনিক, এটাকে তাড়াতাড়ি নিচে ফেলো। মরা কাকের মাথাটা ডাকলো কি করে? আর ওই লাল লাল চোখ দুটো দেখেছো? কি ভয়ানক! আমি এর আগে কাকের এরকম লাল চোখ কখনো দেখিনি, কোনোদিন দেখিনি। সুমনার কোনো কথার উত্তর এইবার অনেকও দিতে পারল না।
কারণ ভয়তে তখন ওর হাতটাও কাঁপছে। তবুও মনে একটু সাহস এনে ফোনের একটা পাশ দিয়ে কাকের মাথাটাকে অনেক ফেলে দিল পাশের রাস্তার উপরে। অদ্ভুত ব্যাপারটা, কাকের মাথাটা মাটিতে পড়ার সাথে সাথে ওর চোখটা বন্ধ হয়ে গেল। সুমনা, এখানে আর থাকলে চলবে না। আমি গিয়ে দেখছি রিক্সা চালক এখনো আসছে না কেন। অনেক রিক্সা থেকে নেমে ঝোপটা সরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। জঙ্গলের মধ্যটা আরো অন্ধকার। চারপাশে কয়েকটা বড় বড় গাছ সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু গাছের ডাল থেকে কালো চাদরের মতো ওগুলো কি ঝুলছে। হঠাৎ একটা কথা ওর মাথায় আসতেই ওর কপাল বেয়ে নোনতা জলের স্রোত গড়িয়ে পড়ল। ভ্যাম্পায়ার! দুটো দাঁতের আঘাতে মানুষের শরীর থেকে রক্ত শুষে নেয় এই ভ্যাম্পায়াররা। কিন্তু সেসব তো সেই পশ্চিমের দেশগুলোতে দেখা যায়। এই গ্রামে তা কোথা থেকে আসবে? এগুলো তো স্বাভাবিক বাদুড়। কথাগুলো নিজের মনে বলে অনেক একবার আর চোখে তাকিয়ে নিল গাছের ডালের দিকে। দেখে নিল যে এখনো সেগুলো নিজের জায়গায় আছে কিনা। যেতে যেতে হঠাৎ অনেকের পায়ে কি যেন একটা বেঁধে গেল। সেদিকে আলো মারতে অনেক দেখল একটা ছেঁড়া হাওয়াই চোটে। সম্ভবত এটা রিক্সা চালকেরই হবে, কিন্তু লোকটা গেল কোথায়? অনেক তো খানিকটা পথ চলেই এসেছে। ওদিকে আবার সুমনা ও বিল্টু একা রয়েছে। এই ফাঁকা অন্ধকার জঙ্গলে বেশিক্ষণ থাকলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে নিয়ে বাড়ি যেতে হবে। আরেকটু এগিয়ে অনেক দেখলো সেখানে একটা ভগ্ন প্রায় পোড়া মন্দির পড়ে আছে। সম্ভবত এই মন্দিরে পূজা পার্বণ কিছুই হয় না। বহুদিন এভাবেই পড়ে থেকে অযত্নের কারণে মন্দিরের এই অবস্থা। তারপরে অনেক দেখলো মন্দিরের পাশে একটা গাছ থেকে কি যেন ঝুলছে। কাছে যেতেই অনেক যা দেখলো তাতে ওর শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ওর হৃদস্পন্দনের গতিবেগ বেড়ে গেল। গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। ওর মুখ থেকে অজান্তেই একটা শব্দ বেরিয়ে এলো। মাই গড, এ কি অবস্থা! অনেক দেখল গাছের ডাল থেকে গামছায় বাঁধা একটা মৃতদেহ ঝুলছে। আর সেই মৃতদেহ অন্য কারণ নয়, স্বয়ং রিক্সা চালকের। রিক্সা চালকের মুখের উপর লেগে রয়েছে অনেকটা রক্ত। দেখে মনে হচ্ছে কেউ যেন মুখের উপরের মাংস দাঁত দিয়ে খুবলে ছিঁড়ে নিয়েছে। আর তার বিস্ফারিত চোখ দুটো দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে সে খুব ভয়ানক কিছু একটা দেখে ভয় পেয়েছে। হঠাৎ অনেক একটা ডানা ঝাপটানোর শব্দ পেল। তারপর শব্দের উৎস খুঁজতেই পাশে তাকাতেই ভয় তোর বুকটা শুকিয়ে গেল। এই যে একটা নয়, শয়ে শয়ে রক্তচোষার দল কালো আধারের মতো ওর দিকে উড়ে আসছে। আর সেই সাথে জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ল একটা মেয়েলি কণ্ঠের ভয়াবহ হাসির শব্দ। সেই হাড় হিম করা হাসির শব্দে ওর বুকটা কেঁপে উঠল। শুধু ওর বুক নয়, গোটা জঙ্গলটা কেঁপে উঠল। অনেক বুঝতে পারল এই জঙ্গলে যদি ও আর এক মুহূর্ত থাকে তবে ওদের মৃত্যু নিশ্চিত। অনেক এইবার ফিরে যাওয়ার জন্য ছুটতে শুরু করলো। ওদিকে সুমন আর বিল্টু রিক্সায় বসে অপেক্ষা করছে। ওরা যে কেমন আছে সে কথা ভেবেই অনেক যত দ্রুত সম্ভব ছুটতে লাগলো। এদিকে রিক্সার উপরে বিল্টুকে কোলে চড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে ঈশ্বরকে ডাকছিল সুমনা। ফিরে তাকাতেই সুমনা দেখলো অনেক চলে এসেছে এবং সে খুব হাঁপাচ্ছে। তুমি এসেছো, এবার তাড়াতাড়ি উঠে বসো। কিন্তু রিক্সা চালক কই? মরে গিয়েছে, কিন্তু এখন সে কথা বোঝানোর সময় নেই। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। এই বলেই অনেক রিক্সা চালকের সিটে বসে রিক্সা চালাতে শুরু করলো। দূরে জঙ্গলের মধ্য থেকে কাক ডেকে উঠল। তার মধ্যেই সুমনা পিছনে ফিরে তাকাতে ভয় পেয়ে গেল। দেখলো আকাশ জুড়ে কালো চাদরের মতো কিছু একটা ওদের দিকে উড়ে আসছে। ওগুলো কি আসছে আমাদের দিকে? রক্তচোষার দল। তুমি বাবুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখো। এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। রক্তচোষা মানে বাদুড়? অনেক হ্যাঁ বলে যত তাড়াতাড়ি সম্ভব রিক্সা চালাতে শুরু করলো। জীবনে ছোটবেলায় মজার ছলে দু একবার ভ্যান চালিয়েছে ঠিকই, কিন্তু আজ এত বছর পর এই বয়সে এসে রিক্সা চালাতে গিয়ে অনেক হাঁপিয়ে উঠল। এদিকে মাঝে মাঝে সুমনা পিছনে ফিরে তাকাতে লাগলো। দেখলো অনেকগুলো কালো বাদুড় ওদের পিছন পিছন এখনো উড়ে আসছে। আর ওরা রিক্সার খুব কাছে চলে এসেছে। অনেক
ওরা যে প্রায় কাছে চলে আসলো। এবার এই কথা শুনে অনেক একবার পিছনে ফিরে দেখে নিয়ে আরো জোরে রিক্সা চালাতে লাগলো। এরপর অনেক চেষ্টার পর ওরা অনেকদের বাড়ি এসে পৌঁছালো। তারপর রিক্সা থেকে নেমে অনেক হাঁপাতে হাঁপাতে বলল, সুমনা, চলো তাড়াতাড়ি বাবুকে নিয়ে ভেতরে চলো। হ্যালো এভরিওয়ান, আমি দিবেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গ কথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, কাল বৈশাখীর রাতে প্রেতের কবলে। সৌমেন সিংহ রায়ের প্রথম গল্প আমাদের চ্যানেলে এসেছিল ডোবার ধারে ভয়। সেই গল্পটির থেকে আমরা অনেক প্রতিক্রিয়া পেয়েছি আপনাদের। এটি সৌমেন সিংহ রায়ের দ্বিতীয় গল্প। তো বেশি সময় নষ্ট না করে শুরু হচ্ছে আজকের গল্প। শুনুন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে কাল বৈশাখীর রাতে প্রেতের কবলে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু দাস। ওরা তিনজনে বাড়ির সামনে গিয়ে গেট খুলে ভেতরে ঢুকল। একতলা কাঁচা ইটের একটা বাড়ি, সামনে কিছুটা মাটির উঠোন। বাড়ির দেওয়ালের ইটগুলোর অবস্থা ও বাড়ির উঠোনে পাতা পড়ে থাকতে দেখেই বোঝা যায় বাড়ির অবস্থা শোচনীয়। তার উপরে বাড়ির যত্ন করার লোকের অভাব রয়েছে। এই বাড়িতেই থাকে অনেকের বাবা এবং মা, দুজনেই বৃদ্ধ মানুষ। তাই এই বয়সে এসে আলাদা করে আর বাড়ির কি যত্ন নেবে। ওরা তিনজনেই উঠোন পেরিয়ে গিয়ে দাঁড়ালো বাড়ির বদ্ধ দরজার সামনে। তারপর অনেক ডাকতে লাগলো, মা, ও মা, দরজা খোলো। কয়েকবার ডাকাডাকি করার পর ভিতর থেকে উত্তর এলো, কে অনেক, এতদিনে তোর আসার সময় হলো? দাঁড়া বাবা দাঁড়া, দরজা খুলছি। কথাটা বলেই ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলা এসে দরজা খুললেন। তিনিই অনেকের মা। দরজা খোলার পর মায়ের চেহারা দেখেই অবাক হয়ে গেল অনেক। মা, তোমার শরীরের এই অবস্থা? কি আর করা যাবে, হরি যেমন রেখেছে তেমন আছি। আয় বাবা আয়, এসো মা, তুমিও এসো। বিল্টু বাবা এসো, তুমিও ঘরে এসো। অনেক দেখল মায়ের চেহারা কঙ্কালসার হয়ে গিয়েছে। তবে অনেক আর কথা বাড়ালো না, ঘরে ঢুকে বলল, বাবা কোথায় মা? এই তো পাশের ঘরে। কদিন হলো তোর বাবার শরীরটা খুব খারাপ হয়েছে। ডাক্তার দেখিয়েও কোনো উপায় করতে পারলাম না। কেউ নাকি রোগই ধরতে পারছে না। যা, তোরা গিয়ে তোর বাবাকে দেখ, আমি তোদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করি। কই বাবাকে দেখি তো। কথাটা বলে অনেক সুমনা এবং বিল্টু পাশের ঘরে ঢুকল। দেখল ঘরের মধ্যে কাঠের টেবিলের উপরে একটা হ্যারিকেন জ্বলছে, আর তার পাশের খাটের উপরে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে অনেকের বাবা। কিন্তু এই গরমে বাবা চাদর কেন গায়ে দিয়েছে? কথাটা ভেবেই সামনে এগিয়ে গেল অনেক। তারপর বাবার মুখের উপর থেকে চাদরটা সরাতেই ভূত দেখার মতো চমকে উঠল। ওর মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, বাবা। অনেক দেখল ওর বাবার মুখটা সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। কোনো জীবিত মানুষের মুখের রং এতটা সাদা হতে পারে তা অনেকেই প্রথম দেখছে। অনেক কোনো মতে তার বাবার কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করতে গেল, আর সাথে সাথে হাতটা তিরিং করে সরিয়ে নিল। কি হলো? হাতটা সরিয়ে নিলে যে? গা কি খুব গরম? কপালে একটা ভেজা ন্যাকড়া দিয়ে দেবো? না, বরং উল্টো। জ্বর হলে মানুষের শরীর গরম থাকে, কিন্তু এখানে তো দেখছি বাবার শরীর বরফের মতো ঠান্ডা। বলছো কি? কই দেখি তো একবার। এমন সময় বিল্টু তার মাকে জিজ্ঞেস করলো যে দাদুর কি হয়েছে। সুমনা তাকে উত্তর দিল, দাদুর একটু শরীর খারাপ হয়েছে বাবা, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই কথা বলে সুমনা গিয়ে বাবার কপালে হাত দিয়ে চমকে গেল। সত্যি তো, বাবার শরীর তো অসম্ভব ঠান্ডা। তারপর একবার বাবার নাকের কাছে হাত এনে দেখতেই দেখলো এখনো নিঃশ্বাস পড়ছে। তার মানে সব ঠিকই আছে। কি বুঝছো সুমনা? সত্যি তো, শরীরটা অসম্ভব রকম ঠান্ডা দেখছি। বাবা, ও বাবা, শুনছো বাবা? কিন্তু না, ওর বাবার তরফ থেকে কোনো উত্তর এলো না। থাক, ছেড়ে দাও, মানুষটা মনে হয় ঘুম হচ্ছে, আর ডেকে ঘুম ভাঙিও না। বাইরের রান্নাঘর থেকে মায়ের ডাক ভেসে এলো, তোদের খাবার হয়ে গিয়েছে, আয় তোরা চলে আয়, খেতে আয় রে। আচ্ছা চলো সুমনা, আগে খেয়ে নি। বাবুরও তো খিদে লেগেছে নাকি?
এই বলে অনেক আগে আগেই বিল্টুকে নিয়ে বেরিয়ে গেল। কিন্তু সুমনা যেই যেতে গেল ঠিক আচমকা একটা বরফ শীতল হাত এসে ওর হাতটাকে চেপে ধরল। এতটাই জোরে চেপে ধরল যে সুমনার হাতের ভিতরে রক্ত চলাচল অবধি বন্ধ হয়ে গেল। সুমনা চমকে পিছনে ফিরে দেখল বাবা ওর হাতটা চেপে ধরেছেন। তার চোখ দুটো খোলা, কিন্তু কিন্তু রক্ত জবার মতো লাল, আর মুখে লেগে রয়েছে একটা ভয়ানক হিংস্রতা। বাবা, আপনার শরীর ঠিক আছে তো? কিন্তু না, সুমনার প্রশ্নের উত্তরে তার বাবা কোনো উত্তর দিলেন না। উত্তরে বাবার হাতের জোর যেন আরো বেড়ে গেল, আরো শক্ত করে চেপে ধরল সুমনার হাতটা। সুমনা আর থাকতে না পেরে বলল, বাবা, হাতটা ছাড়ুন, লাগছে আমার। সুমনা এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়েও পেরে উঠল না। এক শরীর খারাপের রোগা রুগ্ন মানুষের শরীরেও যে এমন অসীম শক্তি থাকতে পারে তা ভেবেই অবাক হয়ে যাচ্ছিল সুমনা। হঠাৎ এক ভয়াবহ ভারী গলায় অনেকের বাবা বলে উঠল, তুই মরবি, খুব তাড়াতাড়ি মরবি, তোরা সব কটা মরবি, কেউ ছাড় পাবি না, কেউ না। কথাটা বলেই এক ভয়ানক গম্ভীর কণ্ঠে হেসে উঠলেন বাবা। সেই হাসির শব্দে তার নিজের মৃত্যুর কথাগুলো শুনে সুমনার বুকের ভেতরে কেঁপে উঠল। ভয়তে ওর চোখ দুটো শুকিয়ে গেল। এমন সময় পাশের ঘর থেকে অনেকের ডাক ভেসে এলো, কি গো, তুমি এখনো কি করছো ওই ঘরে? সাথে সাথেই বাবা ওর হাতটা ছেড়ে দিয়ে আবার চোখ বুঝলেন। আর সুমনা ঘর ছেড়ে হাত মুখ ধুয়ে পাশের ঘরে গিয়ে খেতে বসল। কিন্তু এইসব ঘটনার বিন্দুমাত্র সে ঘরে তুলল না। এমনকি পথে ঘটে যাওয়া ওই ভয়াবহ ঘটনার কথাও কিছুই ওরা মাকে আর বলল না, যদিও সে কথা পথে আসতে আসতে অনেক আগে থেকেই বারণ করে দিয়েছিল। এরপর যথারীতি খাওয়া শেষ করে ওরা তিনজন একটা ঘরে গিয়ে শুয়ে পড়ল। আর পাশের ঘরে অনেকের মা ও বাবা শুয়ে থাকল। বিল্টু ঘুমিয়ে যাওয়ার পর অনেক ওর সাথে জঙ্গলে ঘটে যাওয়া সব ঘটনাই সুমনাকে বলল। সব শুনে সুমনার বুকের উপর থেকে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কিছু বলতে চেয়েও বলতে পারল না। ভয়তোর মুখ থেকে কোনো শব্দ বার হলো না। এরপর সুমনা ও অনেক ঘুমিয়ে পড়ল। মাঝরাত হঠাৎ একটা শব্দে সুমনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙা চোখে সুমনা দেখল গোটা ঘর অন্ধকার। তারপর শব্দটা কোথা থেকে আসলো দেখতে যেতেই চোখ পড়ল বাঁ দিকের জানলার দিকে। একটা দমকা হাওয়ার ঠেলায় জানলাটা খুলে গেছে। সেখান থেকে একটা ঠান্ডা বাতাস ঘরে এসে প্রবেশ করছে। কিন্তু ওটা কি? জানলার ঠিক বাইরে হাওয়ার ধাক্কায় একরাশ কালো সাপের মতো চুল উঠছে বাতাসে। মনে হচ্ছে যেন একটা মেয়ে ওর দিকে মুখ ফিরে তাকিয়ে রয়েছে, কিন্তু অন্ধকারের ঠেলায় তার মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না। সোনা ভয় পেয়ে গেল। ওর শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেল। এত রাতে জানলার বাইরে ওই নরকের প্রাণীর মতো দেখতে মেয়েটা কে? ভয়তে সুমনার মুখ থেকে একটা শব্দ বার হয়ে এলো, কে কে ওখানে? সুমনার প্রশ্নের কোনো উত্তর এলো না। কেবল খিলখিল করে একটা মেয়েলি কণ্ঠে হাড় হিম করা হাসির শব্দ ভেসে এলো। আর তারপরেই মেয়েটা জানলার সামনে থেকে চলে গেল। হাসির শব্দে সুমনা ভয়তে পাথরের মতো হয়ে গেল। জানলার বাইরে কি ছিল ওই মেয়েটা? সুমনা ভাবল অনেককে ডেকে তুলবে। পর মুহূর্তে ভাবল ওর ঘুম ভাঙিয়ে লাভ কি, তার থেকে বরং জানলাটা বন্ধ করে নিজেই আবার ঘুমিয়ে পড়বে। বাকি যা ভাবার সকালে গিয়ে ভাববে। এরপর সুমনা উঠে কোনো রকমের জানলাটা বন্ধ করে খাটের কাছে আসতেই বাইরের বারান্দা থেকে আরো একটা শব্দ ভেসে এলো, কারোর হেঁটে যাওয়ার শব্দ। এত রাতে আবার কে উঠলো? তারপরেই একটা কথা মনে এসে ওর বুকটা ভয়তে ঠান্ডা হয়ে গেল। ওই মেয়েটা নয় তো? কিন্তু ও দরজা খুলে বারান্দায় আসবে কি করে? সুমনা চুপ করে খানিক অপেক্ষা করল। তারপর হঠাৎ বাইরের উঠোনের উপর থেকে একটা পাখির প্রবল ডানা ঝাপটানোর শব্দ ভেসে এলো। সেটা শুনেই সুমনা অবাক হয়ে গেল। কিন্তু এটাই নয়,
এরপরে আরো অবাক হওয়ার অনেক কিছু বাকি ছিল, কারণ এরপরেই বাইরে থেকে একটা কাকের কর্কশ ডাকের শব্দ ভেসে এলো। কাকের ডাকটা মনে হলো খুব বিপদে পড়েছে কাকটা, কিন্তু একটা কাকের কি হলো না হলো তা ভেবে ওর কাজ কি। কিন্তু সেখানেই হলো আরো বিপদ, কারণ এইবারই একটা কাকের সাথে আরো অনেকগুলো কাক একসাথে ডেকে উঠল। যেন মনে হলো বাইরে কাকের মেলা লেগেছে। যে যেভাবে পারে এই অন্ধকার রাতে নিজেদের ঘুম বাদ দিয়ে একভাবে ডেকে চলছে। গলা ছেড়ে ডাকার প্রতিযোগিতায় নেমেছে ওরা। সোনার ভিতরে চাপা ভয় মেশানো উত্তেজনাটাকে আর দমিয়ে রাখতে পারল না। ধীরে ধীরে দরজা খুলে বারান্দায় বেরিয়ে দেখল সদর দরজাটা হাট করে খোলা রয়েছে। সোনা গিয়ে একটা দরজার আড়াল থেকে বাইরে তাকালো, আর যা দেখল তাতে ওর রক্ত জল হয়ে গেল। গোটা শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। এর আগে এরকম ভয়ানক দৃশ্য, এত নারকীয় দৃশ্য কখনো দেখেনিও। সুমনা দেখল উঠোনের উপরে উবু হয়ে বসে রয়েছে ওর শ্বশুর মশাই, আর তার হাতে ধরা রয়েছে একটা কালো কাক। সুমনা বুঝতে অসুবিধা হলো না যে সেই কাকটাই এতক্ষণ টানা ঝাপটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু এই দানবিক শক্তির সাথে পেরে উঠছে না। এরপর নিজের মুখ থেকে একটা হিংস্র শব্দ করে বাবা তার একটা হাত দিয়ে চিপে ধরল কাকের গলাটা। কাকটা আর চেষ্টা করেও ডাকতে পারল না, কারণ তার গলা দিয়ে কোনো শব্দ আর বের হবে না। সম্ভবত সে নিজেও বুঝতে পেরেছে তার মৃত্যু আসন্ন, তাই আর বাঁচবার চেষ্টাও করল না। এদিকে বাবা হঠাৎ তার আরেকটা হাত দিয়ে কাকের মুন্ডুটা শরীর থেকে টেনে ছিঁড়ে দিল, তারপর সেটাকে ছুঁড়ে ফেলল উঠোনের একটা কোণায়। সাথে সাথে গলা থেকে টাটকা লাল রক্তের ফোঁটা ছিটকে এসে লাগলো বাবার মুখে। বাবা কাকের সেই গলাটাকে নিজের কাছে এনে মুখের উপরে তুলে রক্ত পান করতে লাগলেন। রক্ত তার মুখ বেয়ে উঠোনেও পড়তে লাগলো। এই নৃশংস ভয়াবহ দৃশ্য দেখে সুমনার গা গুলি আসতে লাগলো। নিজের দুই চোখকেও বিশ্বাস করাতে পারল না। অজান্তেই ওর মুখ থেকে একটা শব্দ বের হলো। সেই শব্দ শুনে হঠাৎ ওর বাবা রক্ত পান করা থামিয়ে পিছনে ফিরে তাকালেন। ব্যাপারটা বুঝতে পেরে আগে থেকে সুমনা দরজার আড়ালে লুকিয়ে গিয়েছিল, সেই জন্য বাবা ওকে দেখতে পায়নি। তারপর আবার সামনে ফিরে নিজের রক্তপানে মেতে উঠলেন। এই ঘটনাটা কাকের দল একভাবে ডাকতে লাগলো। যেমনটা একটা কাক মরে গেলে বাকিরা টিকে ওঠে, ঠিক তেমন। কিন্তু এইবার আর শুধু ডাকলো না, ডাকতে ডাকতে কাকেরা উড়ে এসে আক্রমণ করলো অনিকের বাবাকে। শরীরের বিভিন্ন জায়গায় কালো ঠোঁটগুলো দিয়ে ঠোকর মারতে লাগলো। এরই মধ্যে ঘটে গেল আরো একটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ একটা কাক এসে ছো মেরে তার কালো ঠোঁট দিয়ে বাবার একটা চোখ উপড়ে নিল। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ল। চোখের জায়গায় এবার একটা কালো কোটরের উদয় হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাবার মুখ দিয়ে বিন্দুমাত্র শব্দ বের হলো না। তার রক্তপান হয়ে গেলে তিনি কাকের মৃত শরীরটাকে ছুঁড়ে মারলেন গেটের কাছে। তারপর উঠে দাঁড়িয়ে আবার ফিরে আসতে লাগলেন। তাই দেখে সুমনা আর এক মুহূর্ত দেরি করল না, ছুটে গেল ওদের ঘরের মধ্যে। তারপর দরজা বন্ধ করে চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। এই ভয়ানক দৃশ্য দেখার পর এখন ওর বুকটা কেঁপে চলছে। ওর শ্বশুর মশাই যে এই কাণ্ড করলেন তার থেকেও বড় কথা, কোন মানুষ যে এরকম হতে পারে তা সুমনা ভাবনারও বাইরে। খানিক পরেই বারান্দা দিয়ে আবারও সেই পায়ের শব্দটা ভেসে এলো। সুমনা বুঝল নিজের কাজ সেরে বাবা ফিরলেন তার ঘরে। এরপর সুমনা চেষ্টা করেও আর ঘুমাতে পারল না। সারাটা রাত ভয়তে ভয়তেই কেটে গেল। কোনো মতে ভোরের দিকে একটু ঘুম আসলো ওর। পরদিন সকালে মায়ের চিৎকার শুনে অনিক ও সুমনার ঘুম ভেঙে গেল। অনেক হন্তদন্ত হয়ে বিছানার উপরে উঠে বসল। মায়ের চিৎকার না? কি হলো আবার? চলো তো সুমনা, গিয়ে দেখি। ওরা দুজনেই খাট থেকে নেমে মায়ের ঘরে গিয়ে দেখল ওর মা আতঙ্কে কাঁপছেন। তার চোখ দুটো বিস্ফারিত অবস্থায় একদিকে তাকিয়ে রয়েছে।
অনিকের বাবার দিকে। কি হলো মা, তুমি এভাবে চিৎকার করলে যে? অনিকের গলার আওয়াজ শুনে ওর মায়ের শরীরে যেন প্রাণ ফিরে এলো। পিছন ফিরে অনিককে দেখে বললেন, এই দেখ, দেখ তোর বাবার কি অবস্থা হয়েছে, দেখ। এই কথাটা শোনা মাত্র কাল রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সুমনার মনে পড়ে গেল। সুমনা জানে এরপরও ঠিক কি দেখতে চলেছে। কেন, বাবার আবার কি হলো? অনিক আর সুমনার মায়ের পাশে গিয়ে বাবাকে দেখতেই অনিকের মুখ থেকে একটা আর্তনাদ ভেসে এলো, বাবা! ওরা দেখল চাদরের মুখের দিকে একটা লাল রক্ত লেগে রয়েছে, আর ওর বাবার মুখেও কয়েক ফোঁটা রক্ত লেগে রয়েছে, আর বাবার চোখের জায়গাটা খালি, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়েছে। বাবা! ও বাবা! বাবা! বাবা কোনো উত্তর দিল না দেখে অনিক ওর মাকে প্রশ্ন করল, মা, বাবা উঠছে না কেন? কাল রাতেও তো ডাকলাম, তখনও উঠলো না। এটাই তো সমস্যা, তোর বাবা হঠাৎ হঠাৎ করে জেগে ওঠে, তারপরে আবার ঘুমিয়েও যায়, আর যখন ঘুমিয়ে যায় তখন আর কোনো সার থাকে না। বাবার কি অসুখ হয়েছে মা? আচ্ছা দাঁড়াও, আমি বাবাকে কাল শহরের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু বাবার আজকে কি অবস্থা হলো কি করে? কিছুই তো বুঝতে পারছি না বাবা, সকালে উঠে দেখি এই অবস্থা। আপাতত একটা ডাক্তার ডেকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এরপর ওর মা ঘর ছেড়ে বাইরের উঠোনে যেতেই দেখলেন উঠোনের উপরে একটা মরা কাক দুখণ্ড হয়ে পড়ে রয়েছে, আর কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে রয়েছে। তাই দেখে সে কথা অনিককে জানালে অনিক খুব একটা গা করল না। অনিকের মা মরা কাকটাকে বাইরে ফেলে দিলেন। এদিকে অনিক মায়ের কথাতে সায় দিয়ে ডাক্তার ডাকল। ডাক্তার এসে ব্যান্ডেজ করে চলে গেল। এরপর বেলা হলে অনিক আর সুমনা ঘরে বসে রয়েছে। বিল্টু গিয়ে ঠাকুমার কাছে বসে রান্না করা দেখছে। সুমনা জানলার ধারে বসে বাইরেটা দেখতে দেখতে ভাবল, নিশ্চয়ই এই চণ্ডীতলা গ্রামে কিছু একটা গন্ডগোল আছে, যার সাথে এই বাড়ির সম্পর্ক তো আছেই। না হলে জঙ্গলের এই ঘটনা, তারপর বাবার বলা এই কথাগুলো, ওগুলোর মানেই বা কি? আর রাতে জানলার বাইরে ওই মেয়েটা, সেই বা কে ছিল? আর কাল মাঝরাতে বাবা যা করলো তা তো কোনো সাধারণ মানুষে করতে পারে না। সুমনাকে চুপ করে ভাবতে দেখে অনিক বলল, কি হলো? জানলার দিকে তাকিয়ে তুমি কি ভাবছো? ভাবছি তো অনেক কিছুই, কিন্তু বললে কি তুমি আমার কথা বিশ্বাস করবে? কেন করব না, আগে বলো তো। সুমনা কাল রাতে ওর বাবার বলা কথাগুলো থেকে শুরু করে রাতের সব ঘটনা বলে গেল অনিককে। সবকিছু শুনতে শুনতে অনিকের মুখটা ভয়তে শুকিয়ে গেল। এসব তুমি কি বলছো সুমনা? তুমি যা বলছো তোমার হুঁশ আছে তো? বাকিগুলো মেনে নিলেও কোনো মানুষ রক্ত খেতে পারে কখনো? জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু তুমি নিজেই ভেবে দেখো, এসে থেকে আমাদের সাথে যা যা ঘটছে তার একটা কিছু কি স্বাভাবিক? তার উপরে উঠোনের উপরে ওই মরা কাকটাকেও তো দেখেছো। সে হতে পারে, আমাদের আর ওসব ভেবে কাজ নেই। আমরা আজকের দিনটা কাটিয়ে কাল সকালে বাবা ও মাকে নিয়ে শহরে চলে যাব। সেখানে বাবার ভালো চিকিৎসা করিয়ে ওখানেই ওদেরকে কিছুদিন রেখে দেব। তুমি এসব কিছু আবার মাকে বলতে যেও না, এমনিতেই চিন্তায় চিন্তায় মানুষটা রোগা হয়ে গিয়েছে, তার উপরে এইসব শুনলে আরো চিন্তা করবে। এরপর দুপুরের খাওয়া সেরে সকলে একটা ঘরে এসে বসল। মা অনিক এবং সুমনার কাছে শহরের ঘটনা শুনছিল। এমন সময় হঠাৎ একটা গুড়ুম করে শব্দ হলো। বিল্টু জানলার বাইরের দিকে তাকালো। ঘন কালো মেঘে ছেয়ে গেছে, হয়তো বৃষ্টি হবে। মনে হচ্ছে যেন গোটা পৃথিবীটাকে গিলে রেখেছে এক আদিম অন্ধকার। তার মধ্যেই হঠাৎ ঝড় উঠল। জানলা দিয়ে ঝড়ের ঠান্ডা বাতাস ঘরে এসে প্রবেশ করল। সেই বাতাসের প্রভাবে ঘরের ভিতরের গুমোট গরমটা নিমিষের মধ্যেই যেন উধাও হয়ে গেল। একটা শান্ত ঠান্ডা ভাব ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। কিন্তু জানলার বাইরেটা যে শান্ত নয়, সেখানে এক দামাল ঝড় শুরু হয়েছে। জানলার বাইরে তাকিয়ে দেখল বিল্টু। দূরে মাটির পথ থেকে একরাশ ধুলো উড়ে আসছে, সেই সাথে সাথে গাছের পাতা। সুপারি গাছগুলো দোল খেতে খেতে নিজেদের এতটাই কাছে চলে যাচ্ছে যে মনে হচ্ছে একে অপরকে আলিঙ্গন করছে। বহুদিন পরে তারা এই ঝড়ের কারণে নিজেদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে।
এর মধ্যেই একটা ঘটনায় বিল্টু চমকে চিৎকার করে চোখ বন্ধ করে নিল। তার কারণ বিদ্যুতের আলোর ঝলকের সাথে সাথে একটা প্রকাণ্ডের শব্দে পাশে কোথাও যেন বাজ পড়ল। এই বাবু, জানলা থেকে সরে এসো। কিন্তু বিল্টু সে কথা না শুনে আবার চোখ খুলে বাইরের দিকে তাকালো। হ্যাঁ, এই ঝড় যেমন সুন্দর ঠিক সেরকম ভয়াবহ। এর নাম হলো কাল বৈশাখী। বৈশাখ মাসে যখন প্রচণ্ড গরমে চারপাশ তপ্ত হয়ে ওঠে, তখন এর আগমনে সব ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই কাল বৈশাখী যাওয়ার সময় নিয়ে যায় বহু মানুষের ঘরের চাল, ক্ষেতের ফসল, বড় বড় গাছ, চারপাশে সব কিছু ধ্বংস করে দিয়ে যায়। এসব কথা কেবল সুমনা আর অনেক শুনল। বিল্টুর সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, কারণ বিল্টু এখন অন্য একদিকে তাকিয়ে রয়েছে। দূরে আম গাছের তলায় দাঁড়িয়ে একটা মেয়ে বিল্টুর দিকে তাকিয়ে হাত নাড়ছে। বিল্টু বুঝতে পারে না মেয়েটা কে, কিন্তু বিল্টু এইটুকু বুঝতে পারে যে মেয়েটা ওকেই ডাকছে। তার পাশাপাশি বিল্টু খেয়াল করে ঝড়ের দাপটে আম গাছের তলায় টুপটাপ করে অনেক আম পড়েছে। বিল্টু ওর মায়ের কাছে আবদার করে আম কুড়োতে যাওয়ার জন্য। পরিবর্তে সুমনা উত্তর দেয়, না, বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, তার উপর ঝড় উঠেছে। ঝড় থামলে যাবো বাবা, তুমি এখন ভিতরে এসো। কিন্তু বিল্টু সে কথা শুনল না। প্রায় 30 মিনিট ধরে জেদের পর সুমনা রাজি হয়ে বিল্টুকে নিয়ে গেল পিছনের আম বাগানে। ঝড়ের গতিবেগ এখন একটু কমেছে, পরিবর্তে মেঘের গর্জনটা যেন বেড়েছে। অন্ধকার পথ দিয়ে ওরা আমতলায় গিয়ে দেখল অনেক আম নিচে পড়ে রয়েছে, আর এখনো টুপটাপ করে আম পড়েই চলেছে। সাথে একটা ব্যাগ এনেছিল বিল্টু। মাটি থেকে আম কুড়িয়ে ব্যাগের মধ্যে রাখতে লাগলো, আর সুমনা আশেপাশে দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেল। তার কারণ দূরে কোনো একটা বাড়ি থেকে শাঁখ বাজানোর শব্দ ভেসে এলো। কিন্তু সেটার পাশাপাশি এইবার আরো একটা শব্দ ভেসে এলো, কাল রাতের সে খিলখিল করে মেয়েলি হাসির শব্দ। সেই শব্দ শুনে সুমনার বুকটা কেঁপে উঠল। সাথে একটা বাজে আষ্টি গন্ধে চারপাশটা ভরে গেল। সেই গন্ধে শ্বাস নেওয়া দায় হয়ে উঠল। কি? হঠাৎ সুমনার কানের কাছ থেকে মিহি সুরে উত্তর এলো, আমি। সুমনা চমকে পিছনে ফিরে দেখল ওর ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছে একটা বছর 17-18 মেয়ে, যার মুখটা কাল রাতের মতোই কালো চুলে ঢাকা, আর পরনে একটা নোংরা শাড়ি রয়েছে। মেয়েটাকে আচমকা দেখে সুমনা ভয়তে দুপা পিছিয়ে গিয়ে বলল, কে? কে তুমি? মেয়েটা আবার খিলখিল করে হেসে বলল, তুমি কি ভয় পেলে নাকি? আমি তো যমুনা। তা আমার কাছে কি চাই? কাল রাতেও তুমি ওই জানলার ধারে কি করছিলে? হ্যাঁ, কি চাই? আমি তো তোমাকে মারতে চাই, তোমাদের সবাইকে মারতে চাই, কিন্তু সবার আগে আমি তোমার ছেলেকে মারবো। মেরে তোমার ছেলের টাটকা রক্ত খাবো। এমন সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। সুমনা ভয়তে কাঁপছে, তবু মনে কোনো রকম জোর এনে বলল, বাবু, তোর আম কুড়োনো হয়েছে? চল বাড়ি চল, বৃষ্টি পড়ছে, বাড়ি চল বাবা, বাড়ি চল। বৃষ্টি পড়ছে? কোথায় বৃষ্টি পড়ছে? হে যে রক্তের ফোঁটা পড়ছে, তুমি কি দেখতে পাচ্ছ না? এই দেখো আমার পায়ের কাছে। সুমনা সেদিকে তাকাতেই দেখল কয়েক ফোঁটা তাজা রক্ত সেখানে পড়েছে। তারপর মেয়েটার মুখের দিকে তাকাতেই একবার বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোতে সুমনা দেখল মেয়েটার একটা চোখ নেই, আর একটা চোখে কিছু একটা রয়েছে। কে যেন মুখের উপর থেকে মাংস তুলে নিয়েছে। মেয়েটার ঠোঁটের কাছে লেগে রয়েছে এক ভয়াবহ হাসি, আর ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। এই ভয়ানক দৃশ্য দেখে সুমনার পা কাঁপতে লাগলো। ওদিকে বিল্টু ছুটে এসে তার মায়ের কাছে আসলো। তার খুব ভয় পাচ্ছে। বাচ্চা ছেলে,
ভয় পাওয়াটা স্বাভাবিক। বেলটুর কথা শুনে যমুনা একবার গর্জন করে বলে উঠল, ভয়? ভয়ের আর দেখেছিস কি? এরপর দেখবি এক এক করে তোদের সব কটাকে মেরে রক্ত খাবো আজ। সুমন আর দেরি করল না। নিজের ছেলের মৃত্যুর কথা শুনে ও বিল্টুর হাত ধরে টেনে পিছন ফিরে দৌড়াতে লাগলো। তার মধ্যে শুনতে পেল আশেপাশের গাছগুলোর ডালপালা ভেঙে যাওয়ার শব্দ। ভাগ্যক্রমে এখনো অব্দি একটা ওর গায়ে লাগেনি। না না, আর এই গ্রামে থাকা যাবে না। এখানে থাকলেই ওর ওর পরিবার শেষ হয়ে যাবে। এই মেয়ে কোনো রক্ত মানুষের শরীর নয়, ঘাত কোনো এক অশুভ প্রেত। যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে বেরোতে হবে, এর কবল থেকে বাঁচতে হবে। পিছন থেকে যমুনার গলার শব্দ ভেসে এলো, কোথায় পালাবি? কোথাও পালাতে পারবি না। আজ রাতেই তোদের সবাইকে মেরে তোদের তাজা রক্ত পান করব। সেই কথা শুনে সুমনার ভয় লাগলেও সুমনা জানে এখন বিল্টুকে নিয়ে আগে বাড়ি ফিরতে হবে। খানিকক্ষণ পর ওরা ছুটতে ছুটতে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সুমনা আর বিল্টু দুজনেই আর্তনাদ করে উঠল। সুমনা বিল্টুকে নিজের দিকে ফিরিয়ে নিল। যে দৃশ্য ওরা দেখল তা অতি ভয়ানক ও নৃশংস। ওরা দেখল বাড়ির গেটের ঠিক মাঝখানে লোহার শিকের উপর গেঁথে রয়েছে একটা কাটা মুন্ডু। সেটা আর কারোর নয়, অনেকের বাবার। সে ভয়ানক ফ্যাকাশে মুখ, যার একটা চোখ ব্যান্ডেজ করা। কে যেন বাবার একটা কান দাঁতে কামড়ে টেনে ছিঁড়ে নিয়েছে। সেখান থেকে আর কাটা গলার কাছ থেকে রক্ত পড়ে লাল হয়ে গিয়েছে মাটি। এই ঘন অন্ধকারে এক বিভীষিকার হাত থেকে পালিয়ে এসে আরেক ভয়াবহ দৃশ্য দেখে কেউ কি আর ভয় না পেয়ে থাকতে পারে? গাছের ডালের উপর থেকে কাক ডেকে উঠল, আর ওদের চিৎকার শুনে ঘরের ভিতর থেকে অনেক ও তার মা ছুটে আসলো বাইরে। তারপর সেই দৃশ্য দেখে তারাও চিৎকার করে উঠল, আমার কি সর্বনাশ হয়ে গেল! দুদিন আগের ভালো মানুষটা হঠাৎ করে এভাবে চলে গেল। আমার কি সর্বনাশ হয়ে গেল! অনেক বাবা বলে ছুটে এসে গেট খুলল। তারপর একভাবে বাবার মুখের দিকে তাকিয়ে থাকলো। সুমনা আর বিল্টু এসে জড়িয়ে ধরল অনেককে। বাবার এই অবস্থা হলো কি করে? সব ওই জমির জন্য, সব ওই অভিশপ্ত জমির জন্য হয়েছে। মা আর কিছু না বলে অনেকের বাবার ঘরে গিয়ে ঢুকলো। পিছন পিছন ওরাও গেল। ঘরে গিয়ে অবাক হয়ে গেল সুমনা। ঘরের মধ্যে থেকেও সেই বাঁচে আঁশটে গন্ধটা ভেসে আসছে, যেটা ওই আম গাছের তলায় পেয়েছিল। সুমনার বুঝতে অসুবিধা হলো না এই মৃত্যুর পিছনে কে দায়। কিন্তু হঠাৎ চোখে পড়ল পুরনো আয়নার কাঁচের নিচে পড়ে আছে তার বাবার মাথাহীন শরীরটা, আর তার উপরে আয়নার কাছে রক্ত দিয়ে লেখা একটাই কথা, আজ রাতেই সবাই মরবে। লেখাটা পড়ে আর ওই দৃশ্য দেখে সকলেই ভয়তে কেঁপে উঠল। বিল্টু দাদুর এই অবস্থা দেখে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। অনেকের মা ছুটে গিয়ে তার স্বামীর শরীরের সামনে বসে পড়ল। অনেক মেঝে থেকে ছেলেকে তুলে নিয়ে পাশের ঘরে শুইয়ে দিল, আর সুমনা গিয়ে মাকে মেঝে থেকে তুলে খাটের উপর গিয়ে বসালো। মা, আয়নার উপরে ওই লেখার মানে কি? মারে, মা তোরা আর এক মুহূর্ত দেরি করিস না মা। আজ তোরা ফিরে যা তোদের শহরে। যা যা যা, তোদের বাবাটাকেও মেরেছে, এবার আমার মৃত্যুর পালা। তোরা আর দেরি করিস না মা, এখনই বেরিয়ে পড় মা। যা যা যা। আমিও ঠিক এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম মা। এসে থেকে অদ্ভুত ভয়াবহ সব ঘটনা ঘটে চলেছে আমাদের সাথে। এরপর সুমনা সব ঘটনা এক এক করে বলে গেল ওর মাকে, আর অবশেষে আমতলায় ওই মেয়েটার সাথে যমুনার কথাও বলে গেল। সব শুনে ওর মা বলল, আজকের দিনেই তো যমুনার মৃত্যু হয়েছিল। ও যে নিজের মৃত্যুর প্রতিশোধ নেবে তা আমি জানতাম, কিন্তু সেটা যে... মায়ের কথার মাঝে অনেক বলল, মা, এই যমুনাটাকে? যমুনা হলো বিধান রায়ের মেয়ে। তোরা এখানে আসার পথে যে পথ দিয়ে এসেছিস আর ওখানে যে পুরো মন্দিরটা দেখেছিস, ওই জমিটা
এক সময় ছিল যমুনাদের বাড়ি। যমুনার নিজের পরিবার বলতে ওর বাবা ছাড়া আর কেউ ছিল না। তোর বাবা তখন এই গ্রামের মোড়ল ছিল। মোড়ল হোক বা মানুষ, তোর বাবা সব কিছুতেই একটু বেশি বেশি করতো। তিনি নাকি একদিন স্বপ্ন দেখলেন মা কালী যমুনাদের ওই বাড়ি তুলে ওখানে মায়ের মন্দির করতে আদেশ দিয়েছেন। আর কালী মায়ের প্রথম পূজা শুরু হবে বিধান রায়ের কুমারী মেয়ের বলি দিয়ে। মা নাকি রক্ত চান, কুমারী মেয়ের রক্ত পান করেই নাকি মা খুশি হন, তৃপ্ত হন। এইবার তোর বাবা এই সব কথা বিধানকে জানালেও বিধান কিছুতেই জমি ছাড়তে চায় না। আর নিজের মেয়ের বলি দেওয়া কি কেউ সমর্থন করে কখনো? তাই বিধান রেগে আগুন হয়ে তোর বাবাকে তাড়িয়ে দেয়। মা, এসব মধ্যযুগীয় বড় বড় প্রথা, মায়ের নামে প্রাণী হত্যা, এই যে মহাপাপ। আমি জানি বাবা, আমি জানি। তোর বাবাকে আমি বারণও করেছিলাম, কিন্তু সে কথা তো সে শুনলে তবে না। তবে আমার যতদূর মনে হয়েছে ওই বিধান রায়ের প্রতি কোনো এক রাগের প্রতিশোধ নিতে তোর বাবা এই অপকর্ম করতে চেয়েছিল। একদিন সন্ধ্যায় যখন বিধান রায় তার মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিল, ঠিক সেই সময় তোর বাবা ওদের ওই ছোট্ট বাড়ি নিমেষের মধ্যে গুড়িয়ে দেয়। এদিকে বিধান ও তার মেয়ে যমুনা ফিরে এসে ওই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায়, খুব কান্নাকাটি করে। ওরা পায়ে পর্যন্ত ধরেছিল জানিস, কিন্তু পেরে ওঠেনি। যথারীতি এরপর ওখানে মা কালীর মন্দির তৈরি করা হলো, আর তারপরেই চলে আসলো মায়ের পুজোর দিন। সেদিন রাতেও বিধানের কাছ থেকে ওর মেয়েকে কেড়ে নিয়ে আসা হলো। এক তান্ত্রিক ডাকা হয়েছিল মায়ের পুজোর জন্য। সব কিছু তোর বাবার মন মতো হচ্ছিল, কিন্তু তারপরেই সেই ভয়াবহ অঘটনটা ঘটে, আর যার ফল তোর বাবা সহ আরো অনেকজনকে ভোগ করতে হয়েছে। আর এখন হয়তো আমাদেরকেও ভোগ করতে হবে। মায়ের কথার মাঝেই অনেক বলল, অঘটন? কি অঘটন মা? মা একবার হাঁফ ছেড়ে আবার বলতে শুরু করলো, যমুনাকে মন্দিরে এনে পাহারা দিচ্ছিল একটা পাহারাদার, আর ওদিকে সেই তান্ত্রিক মায়ের পুজো দিতে দিতে বলছিল, বুঝলি মেয়ে, এই রক্ত খেকো মা, রক্ত চায় মা, মাঝে বড়ই তৃষ্ণার্ত। মায়ের বলি হওয়ার সৌভাগ্য সবার থাকে না। তুই অনেক সৌভাগ্যবতী, তাই তো মা স্বয়ং স্বপ্নদেশ দিয়ে তোকে বলি হিসাবে চেয়েছেন। এ তোমার কেমন মা, যে সন্তানের রক্তপান করতে চায়? মা যদি সন্তানের মৃত্যুই চায়, তবে তাকে জন্ম কেন দিল, আর এই পৃথিবীতে কেন পাঠালো? মূর্খ, মুখে মুখে তর্ক করছিস। মা স্বয়ং বলি চেয়েছেন। মায়ের আদেশ পালন করাই আমার ধর্ম। মায়ের আদেশে সন্দেহ করার তুই কে? আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। এই কে আছিস? একে একবার মায়ের কাছে উৎসর্গ করার ব্যবস্থা কর। পাহারাদার এসে যমুনাকে ধরতেই হঠাৎ পেছন থেকে একটা লাঠির আঘাতে খানিকটা থতমত খেয়ে গেল পাহারাদার। তার হাত থেকে যমুনার হাতটা ছেড়ে গেল। যমুনা দেখলো ওর বাবা এসেছে। এরপর সেদিন যমুনা পালিয়ে গেলেও বিধান পালাতে পারেনি। বিধানকে সেদিন হত্যা করেছিল ওই পাহারাদার। মায়ের পুজো অসম্পূর্ণ থেকে গেল সেদিন, কিন্তু পরের দিন যমুনাকে পাওয়া গেল মন্দিরের পাশে ওই গাব গাছের ডালে মৃত অবস্থায়। আত্মহত্যা হিসেবে দেখানো হলেও যমুনাকে অত্যাচার করে খুন করা হয়েছিল। তারপর থেকেই ওই মন্দিরে আর কেউ যায় না, জঙ্গলের সেই পথেও আর কেউ যায় না। এরপর শুনেছিলাম সেই তান্ত্রিকের গোটা পরিবার কোনো এক অজ্ঞাত কারণে মারা গিয়েছিল। যতদূর মনে হয় এটা যমুনারই কাজ। যমুনা ওর নিজের পরিবার হারিয়েছে, তাই যারা এর জন্য দায়ী
তার গোটা পরিবারকে শেষ করে দিয়েছে। কিন্তু মা, যদি তাই হয় তবে তো ওই যে লোকটা যাকে আমি ওই জঙ্গলে ওই গাছটার থেকে গামছাতে ঝুলতে দেখলাম, সেই লোকটা কেন মরলো? তুই যার কথা বলছিস সে ছিল ওই পাহারাদার। তাহলে তো ওর পরিবারও মরতে চলেছে। না, ওর পরিবার বলতে কেউ নেই। সবই তো বুঝলাম মা, কিন্তু বাবার ব্যাপারটা কি করে? আর বলতে হলো না, তার আগেই মা বলল, সেদিন রাতে বড় রাস্তায় কাজ হচ্ছিল, তখন তোর বাবা ওই জঙ্গলের পথ দিয়েই ফিরছিল। যদি আমি ভুল না হই তবে সেদিন যমুনার আত্মা তোর বাবাকে বশ করেছিল, আর আজ সে মেরেও ফেললো। কিন্তু মা আর কিছু বলতে চাচ্ছিল, তার আগেই পাশের ঘর থেকে বিল্টুর চিৎকার ভেসে এলো। সুমনা অনেকের দিকে ফিরে বলল, তুমি বিল্টুকে একা রেখে এসেছো? আরে আমতলায় যমুনা বলেছিল সবার আগে বিল্টু রক্ত পান করতে চায়, আর তুমি? কথাটা বলেই ওরা সকলে ছুটে গেল পাশের ঘরে। সেখানে গিয়ে দেখলো ঘরের মধ্যে যমুনা ওদের দিকে পিছন ফিরে তাকিয়ে আছে। বিল্টুর গলা ধরে উঁচু করে রেখেছে তাকে। বিল্টুর মাথা উঁচু করে ওদের দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু একটা বলতে গিয়েও পেরে ওঠে না, কারণ গলাটা চেপে ধরে রেখেছে যমুনা। বিল্টুর চোখ দুটো টকটকে লাল হয়ে রয়েছে। শ্বাস নিতে না পারার কারণে ওর খুব কষ্ট হচ্ছে। বিল্টু! এই বলে সুমনা আর অনেক ছুটে গেল যমুনার কাছে। তারপরে ওকে ধরতে যেতেই ওরা দেখলো যমুনা পিছনে না ফিরেই ওর মুখটা ওদের দিকে ঘুরিয়ে নিল। তাই দেখে ভয়তে ওরা দুজনেই দুপা পিছিয়ে আসলো। কি ভেবেছিস তোরা ওকে বাঁচাতে পারবি? আমি ওকেও মারবো আর তোদের সবাইকে মারবো। তোরা কেউ এখান থেকে বেঁচে ফিরতেও পারবি না। ঠিক এমন সময় জানলাটা শব্দ করে খুলে গেল। ঠান্ডা একটা ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করলো, আর সেই সাথেই প্রবেশ করলো পথে দেখা সেই একদল রক্তচোষা। যমুনা, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। যমুনা! ছেড়ে দেব? কিন্তু সেটা তো কখনোই সম্ভব নয়। সেদিন আমিও বারবার করে বলেছিলাম আমাকে ছেড়ে দিতে, কিন্তু সেদিন কি ওরা আমাকে ছেড়েছিল? আমার ওপর অত্যাচার করে আমাকে মেরে ফেলেছিল। আমার বাবাটাকেও ছাড়েনি ওরা, আমার পরিবারকে শেষ করে দিল। আমাদের কি অপরাধ ছিল? আমি মৃত্যুর আগেই প্রতিজ্ঞা করেছিলাম যারা আমার পরিবারকে ধ্বংস করেছে আমি তাদের কাউকে ছাড়বো না, তাদের শেষ দেখে তবেই ছাড়বো। কথা বলার সাথে সাথে যমুনা আবার সামনে ফিরল, আর ঘরে ঢোকা কালো বাদুরগুলো গোল করে উঠতে উঠতে সুমনা ও অনেকের উপর আক্রমণ করলো। ওই প্রাণীগুলোর আঘাতে ওরা সবাই মাঝে মাঝে চিৎকার করে উঠছিল। ওদিকে বিল্টুর অবস্থা শোচনীয়। নিজের ছেলের মৃত্যুর চোখের সামনে ঘনিয়ে আসতে দেখে সুমনা কেঁদে মেঝেতে বসে পড়ল। যমুনা, যমুনা, তোমার সাথে অন্যায় হয়েছে মানলাম যমুনা। যারা অপরাধ করেছে তাদেরকে তুমি শাস্তিও তো দিয়েছ। আমার ছেলেটার কি দোষ যমুনা? অতটুকু একটা ছেলে, ওটা এসবের কিছুই বোঝে না। অপরাধ যিনি করেছে তাকে শাস্তি দাও, সেটা তো ঠিক, কিন্তু একটা নিরপরাধ নিষ্পাপ শিশুকে মেরে তুমি ঈশ্বরের কাছে কি জবাব দেবে? প্রতিশোধ নেওয়ার ছিল, তুমি অপরাধীদের মেরে তো নিয়েছো, কিন্তু ভেবে দেখো যমুনা, প্রতিশোধের নামে ওই নিরপরাধ বাচ্চাটাকে মারা কি ঠিক? এটা কি কোনো অন্যায় নয়? দয়া করো, দয়া করো যমুনা, আমার ওই একটা বাচ্চা ছেলে যমুনা, আমাকে ছেড়ে দাও, দয়া করো। সুমনার কথা শেষ হতে না হতে আচমকা একটা লাঠি নিয়ে পিছন থেকে ছুটে আসলো অনেকের মা। যমুনা মাথায় মারলেন সেটা। সাথে সাথেই যমুনা বিল্টুকে ছেড়ে দিল আর পিছনে ফিরে গর্জন করে বলল, ওর দেখছি আগে মরার শখ হয়েছে, বলে তোকেই আগে মারি। এই কথা বলেই যমুনা ওর মায়ের চুলের মুঠি ধরে ফেলে দিল মেঝের উপরে। তারপর মুহূর্তের মধ্যেই মায়ের পেটের উপর উবু হয়ে বসে তার হাতের নখ দিয়ে চিরে ফেলল মায়ের পেট। যন্ত্রণায় মা চিৎকার করে উঠলেন।
আর যমুনা পেটের কাছে ওর মুখ নিয়ে রক্ত খেতে লাগলো। মায়ের এই অবস্থা দেখে অনেক চিৎকার করে উঠল এবং বলল, মা! কিন্তু ওর মা আর বেঁচে নেই। যমুনা এক মনে তৃপ্তির সাথে বসে মায়ের রক্ত খাচ্ছে। এই দৃশ্য দেখে অনেকের যেন ভয় লাগলো। ঠিক তেমনই প্রচন্ড কষ্টে ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজও নিজের মাকেও হারালো আর ওর বাবাকেও। গ্রামের বাড়ির খুশি ওর জীবন থেকে চিরকালের জন্য ওর বাবা মাকে কেড়ে নিল। পরক্ষণেই ওর মনে পড়ে গেল যে সবকিছুর জন্য দায়ী কেবলমাত্র একটি লোক, ওর বাবা। আর এখন যদি ও এখান থেকে বিল্টু আর সুমনাকে নিয়ে না পালায়, তবে ওদেরকে ওর বাবার কর্মের ফল ভোগ করতে হবে। অনিকার এক মুহূর্ত দেরি না করে উড়ন্ত বাদুরগুলোকে হাত দিয়ে সরাতে সরাতে কোনো মতে গিয়ে বিল্টুকে মেঝে থেকে তুলে সুমনাকে ধীর গলায় বলল, তাড়াতাড়ি চলো এখান থেকে। কিন্তু মা? মার বেঁচে নেই সুমনা, চলো এখান থেকে। বাইরে রিক্সা রয়েছে, ওটাতে করে এখান থেকে বেরোতে হবে। এরপর ওরা তিনজনে কোনো মতে ঘর থেকে বাইরে বেরিয়ে রিক্সায় চেপে বসল। তারপর অনেক রিক্সা নিয়ে যত দ্রুত সম্ভব বড় রাস্তায় ওঠার চেষ্টা করল। সুমনা বিল্টুকে জড়িয়ে ধরে বসে থাকলো আর ভাবতে লাগলো কি বিভীষিকার মুখেই না তারা আজ পড়েছিল। ওই বাড়িতে আর কিছুক্ষণ থাকলেই ওদেরকেও প্রাণ হারাতে হতো। কিন্তু মা ও বাবার মৃত্যুর জন্য ওর মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে। হঠাৎ একটা কথা ভেবে সুমনার বুকটা কেঁপে উঠল। যদি ওই যমুনা এখন ওদের তাড়া করে? কথাটা ভেবেই অনেককে বলল সুমনা, আমার মনে হয় না ও আর আমাদের তাড়া করবে। কারণ তুমি যখন ওকে এই কথাগুলো বলছিলে, তখন আমি ওর চোখের দিকে খেয়াল করেছিলাম। ওর চোখ দেখে বুঝতে পেরেছিলাম ওর ভুল বুঝতে পেরেছে। ও হয়তো আমাদের কাউকেই আর মারতো না, কিন্তু মা আচমকা ওরকম আক্রমণটা করে নিজেই ওর শিকার হয়ে গেল। অনেকের কথাগুলো শুনে সুমনা একটা শান্তির শ্বাস ছেড়ে বিল্টুকে কোলে জড়িয়ে ধরল। শুনছিলেন সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভয়ের গল্প, কালবৈশাখীর রাতে প্রেতের কবলে। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। গল্পে অনেকের চরিত্রে ছিল সৌরভ, অনেকের মায়ের চরিত্রে ছিল পূজা, সুমনার চরিত্রে বর্ণালী, যমুনার চরিত্রে তৃষা, রিক্সা চালকের চরিত্রে আমি দিব্যেন্দু, অনেকের বাবার চরিত্রে পার্থ অরণ্যদেব, বিধান অর্থাৎ যমুনার বাবার চরিত্রে প্রিয়নাথ। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনি তো শুনতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের এই গল্পটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন বঙ্গকথা চ্যানেলকে।